আচ্ছা, যখন একটা বিশাল সাম্রাজ্যের পতন হয় তখন কি হয়, কি পড়ে থাকে পেছনে? শুধুই কি শূন্যতা, নাকি সেই ধ্বংসস্তূপ থেকেই জন্ম নেয় নতুন কোনো অধ্যায়? মৌর্য সাম্রাজ্যের পতনের পর ভারতে কিন্তু ঠিক এটাই ঘটেছিল। এআইএম WBCS ক্লাসেসের তথ্যের উপর ভিত্তি করে আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে সেই শূন্যতা পূরণ হয়েছিল আর কিভাবে এক নতুন, জটিল আর ভীষণ আকর্ষণীয় ভারতের জন্ম হয়েছিল। চলুন তাহলে ডুব দেওয়া যাক সেই সময়ের মানচিত্রে। আর এটাই হলো আমাদের আজকের আলোচনার একদম কেন্দ্রবিন্দু। দেখুন, ক্ষমতার শূন্যতা মানে তো শুধু একজন রাজার চলে যাওয়া নয়। এর আসল মানে হল নিরাপত্তাহীনতা, বিশৃঙ্খলা আর একই সাথে সুযোগ। আর এই সুযোগটাই ভারতকে ঠেলে দিয়েছিল এক নতুন পথের দিকে, যেখানে একদিকে ছিল বিদেশি শক্তির আগমন আর অন্যদিকে দেশীয় শক্তির উত্থান। একবার এই মানচিত্রটার দিকে তাকানো যাক। মৌর্যদের পতনের পর অখণ্ড ভারত যেন চারটে আলাদা মঞ্চে ভাগ হয়ে গিয়েছিল, আর প্রত্যেকটা মঞ্চে চলছিল এক একটা নতুন নাটক, নতুন গল্প। আমরা এক এক করে এই চারটে মঞ্চের দিকেই নজর দেব। ১. কেন্দ্রভূমি মগধ। ২. প্রবেশদ্বার উত্তর পশ্চিম। ৩. শক্তিশালী দাক্ষিণাত্য। আর ৪. উদীয়মান পূর্ব ভারত। চলুন সবার আগে যাওয়া যাক সেই কেন্দ্রভূমিতে, সেই মগধে, যা ছিল মৌর্যদের ক্ষমতার মূল উৎস। হয়তো ভাবছেন, মৌর্যদের পতনের পর তাদের নীতিই হয়তো বজায় ছিল। না, একেবারেই না। বরং এখানে এমন একটা উল্টো স্রোত বইতে শুরু করেছিল যা ভারতের ধর্মীয় পরিচয়কে নতুন করে গড়ে তুলছিল। আর এখানেই মঞ্চে প্রবেশ করছেন পুষ্যমিত্র শুঙ্গ। কে ছিলেন তিনি? তিনি ছিলেন শেষ মৌর্য সম্রাটেরই সেনাপতি, কিন্তু তিনিই বিদ্রোহ করলেন। আর তার হাত ধরে শুরু হলো এক বিরাট পরিবর্তন। ভাবুন একবার, যে মৌর্যরা বৌদ্ধ ধর্মকে এত পৃষ্ঠপোষকতা করল, তাদের পতনের পরেই পুষ্যমিত্র আবার ফিরিয়ে আনলেন অশ্বমেধ যজ্ঞের মতো প্রাচীন বৈদিক প্রথা। কি বিরাট একটা সাংস্কৃতিক পালাবদল, তাই না? তার প্রভাব এতটাই ছিল যে মহাকবি কালিদাসও তার ছেলে অগ্নিমিত্রকে নিয়ে একটা গোটা নাটক লিখে ফেলেছিলেন। শুঙ্গদের পর কণ্ভরাও ক্ষমতা এলেও এই পরিবর্তনের ধারা কিন্তু চলতেই থাকে। এবার চলুন মগধ থেকে সোজা চলে যাই ভারতের উত্তর পশ্চিম সীমান্তে, যা তখন ছিল বলতে গেলে একটা খোলা দরজার মতো। আর এই দরজা দিয়েই ভারতে ঢুকে পড়ছিল একের পর এক বিদেশি শক্তি, আর তাদের হাত ধরে আসছিল এক নতুন মিশ্র সংস্কৃতি, যা ভারতকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। তো এই সময়টায় বলতে গেলে মূলত চারটে বড় বিদেশি গোষ্ঠী ভারতে এসেছিল। আর ওরা যে শুধু রাজ্য জয় করতে এসেছিল তা কিন্তু নয়, ওরা নিজেদের সাথে নিয়ে এসেছিল নতুন ধ্যান ধারণা, নতুন শিল্পকলা আর নতুন শাসন ব্যবস্থা। আর এভাবেই ভারতীয় সংস্কৃতির সাথে তাদের সংস্কৃতির মেলবন্ধনে এক নতুন যুগের সূচনা হয়েছিল। এই স্লাইডটা দেখুন, এক কথায় অসাধারণ, কারণ এটা পুরো ছবিটা একবারে চোখের সামনে নিয়ে আসছে। ভাবুন একবার, ইন্দো গ্রিক শাসক মিনান্ডার বৌদ্ধ ধর্ম গ্রহণ করছেন, শকদের রুদ্রদামন সংস্কৃতের শিলালিপি লিখছেন। এই শকদের একটা বিশেষ শাসন ব্যবস্থা ছিল, যাকে বলা হতো ক্ষত্রপ ব্যবস্থা, মানে প্রদেশগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে শাসন করা। আবার পার্থিয়ানদের সময়ে সেন্ট টমাস আসছেন খ্রিস্টধর্ম প্রচার করতে, আর কুষাণ সম্রাট কনিষ্ক এমন একটা ক্যালেন্ডার মানে শকাব্দ শুরু করছেন যা আমরা আজও ব্যবহার করি। কি অবিশ্বাস্য একটা সাংস্কৃতিক মিশ্রণ! তবে এই সব শাসকদের মধ্যে একজনের নাম না নিলেই নয়, মহান কনিষ্ক। তার অবদানগুলো দেখুন। ৭৮ খ্রিস্টাব্দে তার শুরু করা শকাব্দ আজও আমাদের ক্যালেন্ডারে আছে। আর ভাবুন, সেই বিখ্যাত সিল্ক রোড বা রেশম পথ, সেটাও ছিল তারই নিয়ন্ত্রণে, যা ভারতকে সারা বিশ্বের সাথে জুড়ে দিয়েছিল। আর তার পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা গান্ধার শিল্প আজও আমাদের মুগ্ধ করে। তিনি সত্যিই একজন বিশ্বনেতা ছিলেন। কিন্তু গল্পটা শুধু বিদেশিদের নয়। যখন উত্তর পশ্চিম দিয়ে নতুন শক্তি ঢুকছে, তখন ভারতের ভেতরেও, বিশেষ করে দাক্ষিণাত্য আর পূর্ব ভারতে ভেতর থেকেও কিন্তু জেগে উঠছিল বেশ কিছু শক্তিশালী দেশীয় শক্তি। চলুন এবার তাদের দিকে নজর ফেরানো যাক। এই যে মানচিত্রটা দেখছেন, এটাই হলো সাতবাহন সাম্রাজ্য। পুরাণে এদেরকে অন্ধ্র বলা হয়, আর এরা দাক্ষিণাত্যে এক বিশাল আর খুব লম্বা সময় ধরে চলা সাম্রাজ্য গড়ে তুলেছিল। আচ্ছা, সাতবাহনদের সবচেয়ে বিখ্যাত শাসক কে ছিলেন জানেন? গৌতমীপুত্র সাতকর্ণী। আর তার উপাধিটা একবার শুনুন, শক জবন পহলব নিষুদন। এর মানে হল শক গ্রিক আর পার্থিয়ানদের বিনাশকারী। বুঝতেই পারছেন তার সামরিক শক্তি ঠিক কোন পর্যায়ের ছিল। আর ওদের অর্থনীতিতেও একটা মজার ব্যাপার ছিল। ওরা কিন্তু সোনা বা রূপোর থেকে বেশি ব্যবহার করত সীসার মুদ্রা, ভাবা যায়। আর সোপারা বন্দরের মাধ্যমে তাদের বাণিজ্য পৌঁছে গিয়েছিল অনেক দূর পর্যন্ত। এবার চলুন পূর্ব ভারতে, যেখানে কলিঙ্গের মাটিতে চেদি রাজবংশের উত্থান হচ্ছিল।
এই বংশের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন খারবেল, আর তার সম্পর্কে আমরা যা কিছুই জানি তার প্রায় সবটাই এসেছে একটা অবিশ্বাস্য সোর্স থেকে, একটা শিলালিপি, যা ভারতের ইতিহাসের এক অমূল্য সম্পদ। এটাই সেই হাতিগুম্ফা শিলালিপি। আচ্ছা, এটা এত স্পেশাল কেন? দেখুন, বেশিরভাগ পুরনো শিলালিপিতে কি থাকে? শুধু রাজার গুণগান, তাই না? কিন্তু এটা সেরকম নয়। এটা অনেকটা যেন রাজার একটা পার্সোনাল ডায়েরির মতো, যেখানে তার রাজত্বের প্রত্যেকটা বছরের কাজের হিসেব দেওয়া আছে। এর মাধ্যমে আমরা হাজার হাজার বছর আগের এক রাজার জীবনকে খুব কাছ থেকে দেখার সুযোগ পাই। তাহলে মৌর্য পরবর্তী এই কয়েকশো বছরকে কি আমরা কেবল একটা ভাঙন বা বিশৃঙ্খলার যুগ বলবো? একেবারেই না। সত্যি বলতে এটা ছিল এক বিশাল পরিবর্তনের যুগ, যেখানে নতুন নতুন শক্তি, নতুন সংস্কৃতি আর নতুন ধারণার জন্ম হচ্ছিল। এক কথায় একটা ডাইনামিক যুগ। চলুন এই পরিবর্তনটা মানচিত্রের মাধ্যমে পরপর দেখি। এই দেখুন, 1 খ্রিস্টাব্দের সময়কার ছবিটা। মৌর্য সাম্রাজ্য ভেঙে গেছে, আর পুরো মানচিত্রটা কেমন ছোট ছোট রাজ্যে ভরা, তাই না? এটাই হলো সেই ক্ষমতার শূন্যতা। কিন্তু মাত্র 100 বছর পর 100 খ্রিস্টাব্দে ছবিটা কিন্তু অনেকটাই বদলে গেছে। দেখুন, উত্তরে কুষাণ আর দক্ষিণে সাতবাহনরা নিজেদের শক্তি বাড়িয়ে একটা নতুন ভারসাম্য তৈরি করছে। ভারতের উত্তর আর দক্ষিণ দুই মেরুতে দুটো নতুন বড় শক্তির জন্ম হচ্ছে। আর তারপর 200 খ্রিস্টাব্দে এই দুটো সাম্রাজ্যই তাদের ক্ষমতার একেবারে শীর্ষে। কুষাণরা মধ্য এশিয়া থেকে উত্তর ভারত পর্যন্ত, আর সাতবাহনরা প্রায় পুরো দাক্ষিণাত্য জুড়ে শাসন করছে। ভারত আবার দুটো বড় শক্তির অধীনে স্থিতিশীল হয়েছে, যদিও এক অখণ্ড সাম্রাজ্য আর নেই। কিন্তু ইতিহাস তো আর এক জায়গায় থেমে থাকে না। 300 খ্রিস্টাব্দ আস্তে আস্তে এই বড় সাম্রাজ্যগুলো দুর্বল হতে শুরু করে, আর তাদের ভাঙন থেকেই জন্ম নেয় নতুন আঞ্চলিক শক্তি, যা ভারতকে তৈরি করছিল তার পরের বড় সাম্রাজ্যের জন্য।